বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে জানুয়ারি 28 তারিখ 2017 সাল। লন্ডন সময় বিকাল 4টার সময়, বাংলাদেশ সময় রাত 10টা। আমরা হাজির হয়েছি ফেসবুক লাইভে আলোচনা করার জন্য একটি বিশেষ বিষয় নিয়ে। আম, যারা এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, আমাদের দেরিতে শুরু করার জন্য দুঃখিত। টেকনিক্যাল কারণে সবসময়ই একটু দেরি হয়। তো আমরা সাধারণত যেটা করে থাকি, একটু টেকনিক্যাল টেস্ট করে থাকি যে শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে, সো আমরা আহ, এগিয়ে যেতে পারি। আজকের বিষয়, আপনারা যারা টাইটেলটি দেখেছেন, যে নারী অধিকারের জন্য আলাদাভাবে কোনো আন্দোলনের প্রয়োজন আছে কি না, এ বিষয়ে গত কিছুদিন ধরে বাংলাদেশের ব্লগ স্ফিয়ারে এবং ইন্টারনেটে আমরা আলোচনা দেখতে পাচ্ছি, এবং এ নিয়ে পক্ষে বিপক্ষে দুই তিন ধরনের আলোচনায় শোনা যাচ্ছে। তো এ বিষয়ে আরও একটু ভালোভাবে বোঝার জন্য, জানার জন্য আমরা একজন আহ, আমি বলবো যে সচেতন এবং সরব একজন আন্দোলনকর্মীর সাথে আমরা কথা বলতে যাচ্ছি, জেসমিন চৌধুরী। আমরা তার কাছ থেকে শুনবো আসলে এই বিষয়টির আরেকটু জটিল নিয়ে। যারা সাধারণত ইন্টারনেটে বিভিন্ন রকম অপপ্রচারে বিভ্রান্ত হয়ে থাকেন, তাদেরকে বলবো এই আলোচনাটি আপনারা যেখানে দেখে থাকুন না কেন, আপনাদের ওয়ালে শেয়ার করুন যাতে সবাই দেখতে পারে। ইউটিউবে যদি আপনি এই আলোচনাটি দেখে থাকেন, তাহলে আমি বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং পরেও আপনারা যাতে এটি দেখতে পারেন সেই জন্য নতুন নতুন ভিডিওর দিকে লক্ষ্য রাখুন এবং সবার সাথে শেয়ার করুন। আমরা চলে যাচ্ছি জেসমিন চৌধুরীর কাছে। কেমন আছেন জেসমিন? আপনাকে এখন দেখতে পাচ্ছেন সবাই। জি, শুভ সন্ধ্যা সবাইকে। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। আম, হ্যাঁ, আরিফ ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো, থ্যাংক ইউ। আমি জানি যে আপনি এই মুহূর্তে আসলে আম, আপনার বেশ কিছু ব্যস্ততা রয়েছে, তবুও ব্যস্ততার মাঝে আপনি সময় করে আম, আমাদের সাথে কথা বলতে পারছেন। আমি আপনার সাউন্ডটা একটু চেক করে দেখছি। জি। হ্যাঁ, আপনার কথাও শোনা যাচ্ছে, সো আমরা চালিয়ে যেতে পারি আসলে। জি। সো আমাদের যে টাইটেলটি, আসলে এই টাইটেলটি অনেকেই হয়তো বলবেন যে একটু কনফিউজিং। টাইটেলটি শুনে মনে হতে পারে যে আমরা আসলে বলার চেষ্টা করছি যে নারী আন্দোলনের জন্য আলাদা, নারী অধিকারের জন্য আলাদা কোনো আন্দোলনের আসলে প্রয়োজন কি আছে কি না। তো সেই বিষয়ে আপনার প্রথম আহ, অ- অভিব্যক্তিটা কি হবে, যে আমরা কি আসলেই আন্দোলনের প্রয়োজন রয়েছে? প্রথমেই আমি একটি স্পষ্ট স্টেটমেন্ট দিতে চাই যে নারীর অধিকার আদায়ের জন্য আলাদাভাবে আন্দোলনের এই মুহূর্তে অবশ্যই প্রয়োজন রয়েছে। ধন্যবাদ। আসলে আহ, নারী অধিকার বিষয়টি আসলে কি, এই বিষয়ে যদি আপনি একটুখানি ব্যাখ্যা করে বলতেন কয়েক শব্দের মধ্যে। অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছি, আপনার সম্পর্কে আসলে যারা জানে না তাদের জন্য আপনার একটুখানি যদি আপনি নিজের সম্পর্কে কিছু বলতেন, তাহলে মনে হয় আমরা পরবর্তী পর্যায়ে যেতে পারতাম। আচ্ছা, আমার নাম জেসমিন চৌধুরী। আমি বাংলাদেশে জন্মেছি, কিন্তু অনেক অল্প বয়সে বিয়ে হয়ে ইউকেতে চলে এসেছিলাম। শিক্ষা দীক্ষা তেমন একটা ছিল না, যেটা হয় আমাদের মেয়েদের। তারপরে আমি আমার বাচ্চা কাচ্চা হওয়ার পরে প্রাইভেটলি নিজের চেষ্টায় লেখাপড়া করেছি, শিক্ষকতায় প্রাতিষ্ঠানিক যোগ্যতা অর্জন করেছি। এখন আমি ইউকেতে শিক্ষকতা করছি বেশ কিছু দিন হলো, কয়েক বছর। এবং ইউকের গ্রেটার ম্যানচেস্টারের বিভিন্ন সংস্থার জন্য আমি ইন্টারপ্রিটার এবং ট্রান্সলেটর হিসেবে কাজ করি। তাছাড়া আমি নাটকের জন্য কাজ করি। আমি একজন নাট্যকর্মী এবং লেখালেখি করি, এবং আমি 2 সন্তানের মা। ধন্যবাদ। আসলে আপনি মনে হয় বিনয় করছেন, কারণ আমি যতদূর জানি শিক্ষকতা পেশায় আপনি বেশ অনেকদিন ধরে আছেন। যুক্তরাজ্যে কতদিন এটি আপনার হলো? যুক্তরাজ্যে আমি 7 বছর ধরে শিক্ষকতা করছি। ওকে। তার আগে আমি বহু বছর বাংলাদেশে ছিলাম। প্রায় 12 বছর বাংলাদেশে শিক্ষকতা করেছি। আচ্ছা, বাংলাদেশেও আপনি শিক্ষকতা করার অভিজ্ঞতা নিয়ে এসেছেন এখানে। হুম। দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট আসলে আমার মনে হয়। তো আমরা আমাদের টপিকে যদি চলে যেতে পারি, সেটি হচ্ছে যে নারী অধিকার বিষয়টি যখন আসে, তখন সাধারণ মানুষের মধ্যে আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাই, কারণ এই সম্পর্কিত যে ধারণা মানুষের থাকা উচিত ছিল, আমার মনে হয় ধারণাগুলির সঙ্গে সাধারণ বেশিরভাগ মানুষই একমত পোষণ করেন, কিন্তু এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা বা আম, আমি বলবো যে সংজ্ঞার অভাবে অনেকেই অনেক ধরনের বিভ্রান্তি বোধ করেন। তো নারী অধিকার বলতে আমরা আসলে কি বুঝবো? আমি নারী অধিকার বলতে বুঝি একজন নারী আর সব মানুষের মতো সমান অধিকার ভোগ করবে, আহ, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, আইনগতভাবে, অর্থনৈতিকভাবে।
এবং ধর্মীয়ভাবে কথাটা আর বললাম না, সেখানে গিয়ে তো আমরা কিছু আদায় করতে পারবো না, যা দেয়া হবে তাই নিতে হবে। সব ক্ষেত্রে নারীর সমান অধিকার থাকতে হবে, নারী হিসাবে যেন কোনো ক্ষেত্রে তার কোনো দিক দিয়ে অধিকার কম না হয়। ওকে। তো যারা মানে নারী অধিকার যে থাকতে হবে বলছেন, তাহলে এখন কোন কোন বিষয়গুলিতে আসলে নারীদের অধিকার আপনার মতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সেই অধিকারগুলি নেই? মোটা দাগে কোনগুলি আপনি বলবেন? আমার মতে কোনো বিষয়েই নারীর সমান অধিকার নেই। বড়জোর সন্তান পালনের ক্ষেত্রে নারীর এই এক জায়গায় হয়তো সন্তানকে দুগ্ধ পান করানোর ক্ষেত্রে নারীর অধিকার একটু বেশিই আছে, সেই করে, আর কোনো ক্ষেত্রে নারীর অধিকার সমান নয়। আমি আপনাকে কিভাবে উদাহরণ দেবো যে জায়গায় কোনো ক্ষেত্রেই নেই? ধরেন আপনি আহ খেলাধুলার বিষয়ে ধরেন, একদম বাই ডিফল্ট ছোট থেকে মেয়েদেরকে সেভাবে খেলাধুলা করতে দেওয়া হয় না। এখন হয়তো এদিক ওদিক একটা ক্রিকেট টিম একটা ফুটবল টিম হয়ে যাচ্ছে, কিন্তু আমার নিজের মেয়েই, সে কিছুদিন আগে আমাকে বলছিল যে সে ফুটবল খেলার সুযোগ পায়নি বিকজ অফ দ্য স্কুল শি ওয়েন্ট টু। না, আমি যতই সমতায় বিশ্বাস করি না কেন, সমাজ যতদিন পরিবর্তিত না হচ্ছে, আমিও আমার অধিকার পাবো না, আমার মেয়েকেও আমি অধিকার দিতে পারবো না। তো নারীদের এই যে আম, ধরেন আপনি আমরা মেয়ের ফুটবল খেলাটা নিয়ে আমরা আমরা কথা একটু আগে বাড়াই, যে আপনার মেয়ে স্কুলে যেতে স্কুলে ফুটবল খেলতে পারেনি এই বিষয়ে, এটা কি স্কুলের অন্য কোনো মেয়ে ফুটবল খেলতে পারতো না দেখে, নাকি বা যদি যদি তারা না পেরে থাকে তার পেছনে কেউ কি সেই চেষ্টাটা করেছিল, বা যদি চেষ্টা করে থাকে সেই চেষ্টার বিপক্ষে কারা তাদেরকে বাধা দিয়েছিল? এই ওটা বিষয়ে আপনি কি ভাবাই বলবেন? হয়নি, বুঝছেন? ওটা আমাদের এত মজ্জাগত যে মেয়েরা খেলবে না, মেয়েরা ক্যারাম বোর্ড খেলবে, এটা এত মজ্জাগত যে ওটা নিয়ে ভাবাই হয়নি। সত্যি কথা বলতে এই অপরাধে আমিও অপরাধী। আমি ওই একই স্কুলের শিক্ষিকা ছিলাম, আহ, এবং আমি নিজে গাড়ি চালাতাম, আমি নিজের টাকা নিজে নিজে রোজগার করতাম, নিজের জীবনটা নিজে চালাতাম। আমার ছেলে মেয়েকে কোনো দিক দিয়ে আমি ছেলে এবং মেয়ে হিসেবে আলাদা কোনো নিয়ম কখনো বানাইনি ঘরে। ওরা একই রকম ভাবে বাইরে যেত, যা সবকিছু সমানভাবে করতো। কিন্তু আমি চিন্তাই করিনি যে আমার মেয়ের জীবনে এই জিনিসটা ঘটে গেছে, কারণ স্কুলে যখন স্পোর্টস ক্লাস ছিল ওই সময়টায় ছেলেদেরকে বল দেওয়া হতো বাইরে গিয়ে বল খেলার জন্য, ভলিবল ফুটবল ক্রিকেট, মেয়েদেরকে স্পোর্টস রুমে ক্যারম আর লুডো দেওয়া হতো। বড় জোর হয়তো ওরা কোনো সময় ওরা বাইরে গিয়ে একটু পিটি করতো, ফিজিক্যাল এক্সারসাইজ ট্রেনিং টুকটাক। তো এই কথাটা, মানে আমরা এই কথা সম্পর্কে সচেতন হলাম মাত্র 2 সপ্তাহ আগে, দাঙ্গাল দেখতে গিয়ে বের হয়ে আসার পরে আমার মেয়ে বললো, মা আমার তো ফুটবলে খুব আগ্রহ ছিল, আমি কখনো খেলার সুযোগ, আমি জানবোই না যে আমার এই ব্যাপারে প্রতিভা ছিল কিনা, তার ছিল কিনা প্রতিভা, একটা মেয়ে সুযোগই পেল না তার এই প্রতিভাটা আছে কিনা জানার। এটা যে কত বড় অন্যায়! মানে আমি জানি এসব শুনতে খুব হালকা লাগে, কিন্তু আমার, কিন্তু একদম আমি আবেগ আপ্লুত হয়ে যাই এটা ভেবে যে সে সুযোগটা পেল না। এটা এবং আসলে 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 আপনি মানে আমার মনে হয় অনেকটা ওই যে আহ, আপনি এক্স্যাক্টলি সুন্দরভাবে বলেছেন, আসলে নতুন করে বলার কিছু নেই, যে যে ঘটনাটি যে বিষয়টি আসলে হতে পারতো সেই বিষয়টি আমরা যে উপলব্ধি করি না, অনেকটা খনার বচনের মতন, দাঁত না থাকলে বোঝা যায় না যে আসলে দাঁতের মর্যাদা কি ছিল, অনেকটা সেরকমই। তো এটি গেল ধরেন মানে ছেলেরা যে সমস্ত কাজে সাধারণত বাহিরে বলেন বা যেখানেই বলেন যে সমস্ত কাজে আচ্ছা, তারা, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, একটু জি জি কথা প্লিজ। লম্বা হয়ে যেত এই বিষয়ে, আর একটু একটু আমি বলতে চাই। হ্যাঁ শিওর। তবে আমি একদম নিরাশ হতে চাই না, এজন্য আমার মেয়েকে আমি এই কথাই বলছিলাম যে আমার মা কখনো স্কুলে যাননি। ওই সময় আমার মা যখন বড় হচ্ছিলেন তখন মেয়েদের স্কুলে যাওয়া একটা স্বাভাবিক ব্যাপার ছিল না। উনি ওনার ভাইদের কাছে ঘরে বসে একটু লেখাপড়া শিখেছিলেন। আবার আমি যখন বড় হচ্ছিলাম, আমার একটা দুঃখ, আমাকে সাইকেল চালানো শেখানো হয়নি এবং এটা নিয়ে ভাবাই হয়নি। আমার আব্বা বেশ আধুনিক মনা ছিলেন, কিন্তু উনিও এটা ভাবেননি, কেউই ভাবেনি। আমি এদেশে আসার পরে এই কথাটা আমার মাথায় এসেছে যে আমি সাইকেল চালানো পারি না। এবং আমার মেয়ের সময় গিয়ে সাইকেল চালানো আর সমস্যা থাকেনি, এখন সমস্যাটা গেছে ফুটবলে। এবং আমি যে জায়গায় নিয়ে যেতে পেরেছি আমার সন্তানদেরকে, তাদের চিন্তা ভাবনাকে, তাদের পারিপার্শ্বিকতাকে, আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস আমার মেয়ের সন্তানদের ক্ষেত্রে গিয়ে
এই বিষয়টা আর থাকবে না। এবং এটা ইউকেতে বসবাস করার কারণে না, আমাদের ইউকের বাঙালি সমাজও আমাদের ওই বাঙালিত্ব বা আমাদের ধ্যান ধারণাগুলো আমরা ভালোভাবেই ধরে রাখি। দুঃখিত, আমি বেশ লম্বা করে ফেললাম। না, গুরুত্বপূর্ণ কথা। এটা নিয়ে আসলে আমরা আরো ডিটেল আলোচনা করতে পারি, যেমন যে বাংলাদেশ থেকে যারা চলে আসছেন ইউকেতে, তারা দেশ ছাড়লেও তাদের ভেতরে কি দেশের যে আপনার যে সমস্ত সংকীর্ণ বদ্ধমনতা থেকে যায়, যে কারণে বাংলাদেশের ভেতরে তারা আসলে আপনার মেয়েদের যে অধিকারগুলি তারা স্বীকার করতে চান না, সেগুলো কি তারা এখানে এসে তাহলে স্বীকার করছেন বলে আপনার মনে হয়? না, আমরা এখানে আরো একটি ছোট বাংলাদেশ নিয়েই আছি, যে বাংলাদেশ আরো বেশি রক্ষণশীল, আরো বেশি সংকীর্ণ। কারণ এখানে একটা অনুভূতি আছে আমার নিজের বাঙালিত্ব ধরে রাখতে হবে, এবং সেটা বাঙালি, এবং এখানে আসলে অনেক কথা চলে আসে, এবং এটা ধরে রাখার চেষ্টাটা বাংলাদেশি সাহিত্য সংস্কৃতি চর্চার মাধ্যমে করা হচ্ছে না, বরং যে মুসলিম যে কালচারটা আছে, মেয়েদের এই বারণ ওই বারণ, মাথায় ঘুমটা, হিজাব, ওই আমি ওইটা নিন্দা করছি না, আই হ্যাভ নাথিং এগেইনস্ট হিজাব, কেউ পড়তে চাইলে এটা যার যার স্বাধীনতা, কিন্তু বলছি যে ওইভাবে ধরে রাখার চেষ্টা হচ্ছে। কারণ আমরা একটা নাটকের গ্রুপ খুলেছি, আমার মূল উদ্দেশ্য ছিল ওই গ্রুপে ঢুকার মূল উদ্দেশ্য, আমি একজন কি কর্মী, উদ্দেশ্য ছিল যে এখানে যে আমি নারী নির্যাতন দেখছি ইউকেতে বাঙালি সমাজে, যে নারী নির্যাতনের ভয়াবহ রূপ, অকল্পনীয় নৃশংসতা, আমি এটাকে তুলে ধরার জন্য নাটকের মাধ্যমে আমি এই গ্রুপটাতে ঢুকেছি। কিন্তু আমি একমাত্র অ্যাক্টিভ ফিমেল মেম্বার এই গ্রুপে, পুরুষ আছেন এবং আরো পুরুষ আসতে আগ্রহী, এবং আমি জানি না তারা কেউ দেখছেন কিনা, আমি আশা করি তারা আমার এই কথাটা ক্ষমা করবেন। যেসব পুরুষরা আসেন তারা তাদের স্ত্রীদেরকে আসতে উৎসাহ দেন না, এবং বলেন না ও আসতে চায় না। এই যে নারীরা যে এসব কাজ, যে আসতে চাওয়া শিখে নাই, এই না শিখার মধ্যে একটা নির্যাতন যে লুকিয়ে আছে, এটা কেউ বুঝতে রাজি নয়। নিজের মঙ্গলের জন্য উঠে দাঁড়ানোটা শিখে নাই মেয়েরা, মেনে নিতে শিখেছে, মেনে নিতেই শিখানো হয়েছে। নির্যাতনের মাত্রাটা এত গভীর, এত বেশি মজ্জাগত, আমাদের গ্রুপে কেউ নেই, এবং আমি গ্রুপের মধ্যেও মাঝে মধ্যে বলতে শুনেছি, না না আর সবকিছুতে দেবো, নাটকে দেবো না, মানে এটা একটা খারাপ কাজ, আমি যা করছি একটা খারাপ কাজ করছি। অথচ আমি এই যেসব মহিলারা আসেন না, যাদের আসতে বারণ, তাদের ঘরে ঘরে যে দুঃখ, যে কষ্ট, সেটা আমি নাটকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। দারুণ কাজ করছেন আসলে। আমি আপনি কথা বলার সময় আসলে দেখতে পাচ্ছিলাম ওই যে হিজাব নিয়ে, যখন আপনি বললেন যে মেয়েদের পোশাক, যে হিজাব, এটা আসলে মেয়েদের নিজেদের ইচ্ছায় হওয়া উচিত ছিল, কিন্তু এতে তাদের উপর চাপিয়ে দেওয়া হয়, সেটা প্রসঙ্গে আসলে আমরা একটু পরে যেতে পারি। তো আমাদের আলোচনা আসলে আপনার সাথে আমি কথা বলার শুরু কয়েকদিন ধরে আপনার সাথে আমার কথা হচ্ছে যে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলতে পারি বা কী নিয়ে কথা বলতে পারি। সেখানে আপনি বলছিলেন যে নারী অধিকার বিষয়ে যখন নারীরা কথা বলা শুরু করেছে, সেই থেকে পুরুষদের মধ্যে এক ধরনের বিব্রত একটা ভাব দেখা যাচ্ছে, অর্থাৎ তারা কোনো না কোনোভাবে নারীদের এই অধিকার দাবিতে তারা বিব্রত হচ্ছে, এবং তারা একে দমন করার জন্য নানান ধরনের কৌশলের আশ্রয় নিচ্ছে। তার মাঝে একটা দেখা যাচ্ছে যে পুরুষরা বলছে যে শুধুমাত্র নারীরা নয়, পুরুষরাও নির্যাতিত হয়। এই বিষয়ে আপনার কি মত? আপনার কি মনে হয় যে পুরুষরাও আসলে নির্যাতিত হয়? হ্যাঁ, পুরুষরা আসলে শারীরিকভাবে নারীর চেয়ে বেশি নির্যাতিত হয়। আমি এ ব্যাপারে আমি একটা লেখা লিখেছি, লেখাটা এখনো প্রকাশিত হয়নি। আমি এখান থেকে মানে মনে করে পুরোটা বলতে পারবো না, আমি একটু ডকুমেন্টটা ওপেন করি। জি। কোথায় গেল? আসলে এটা বেশ শকিং যে নারী থেকে পুরুষরা অনেক বেশি নির্যাতিত হন। আপনি হ্যাঁ, যখন দেখছেন আমি তখন এখান, হ্যাঁ আচ্ছা পেয়েছেন? সরি, হ্যাঁ পেয়েছি। ওকে। আমি এখান থেকে একটা প্যারাগ্রাফ পড়ে শোনাই, জি। ঠিক আছে? জি। আচ্ছা, আহ, এই যে একটা প্রচলিত ধারণা যে পুরুষরা নারীর চেয়েও বেশি নির্যাতিত হয়, কিন্তু নিজের পৌরুষের অহংকার থেকে প্রতিবাদ করতে এগিয়ে আসে না, এসব ভাবনার ভিত্তিটা আসলে কি? এটা কি তথ্য নির্ভর, পর্যবেক্ষণ প্রসূত, নাকি নেহায়াতি এক্ষেত্রেও পুরুষের প্রাধান্য নিশ্চিত করারই একটা প্রচেষ্টা?
এ বিষয়ে বিভিন্ন দেশের প্রেক্ষাপটে মূলত বাংলাদেশ, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র কিছু পরিসংখ্যান প্রতিবেদন এবং আলোচনা আমি পড়ে দেখেছি। দেখলাম যে আসলেই পুরুষ নির্যাতনের হার আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, নারীর তুলনায় পুরুষের গুরুতর নির্যাতনের শিকার হয়ে থাকবার সম্ভাবনা প্রায় দ্বিগুণ। মানে এটা চমকে ওঠার মতো একটা কথা। কিন্তু আসল কথা হচ্ছে যে পুরুষ শারীরিক নির্যাতনের শিকার হয় নারীর চেয়ে অনেক বেশি, কিন্তু এই নির্যাতন নারীর হাতেও হয় না, তার ঘরেও হয় না। এই নির্যাতন হয় ঘরের বাইরে, অন্য পুরুষের হাতে, পথে ঘাটে, অপরিচিত ব্যক্তির সাথে। যেহেতু পুরুষ বেশি বাইরে যায়, বেশি বিভিন্ন রকমের কর্মকাণ্ডে লিপ্ত হয়, আন্দোলন এটা সেটা লিপ্ত হয়, সে বেশি নির্যাতনের শিকার হয়। কিন্তু নারীরা পুরুষের চেয়ে অর্ধেক 50%-এর মতো হন, কিন্তু সেই নির্যাতনটা হয় নিজের ঘরে, যে স্থান হওয়ার কথা ছিল তার সবচেয়ে নিরাপদ স্থান। এবং এই নির্যাতন হয় তার সবচেয়ে আপন প্রিয়তম হওয়া উচিত যে পুরুষ, সেই পুরুষের হাতে, যে পুরুষ তাকে দেখাশোনা করার ভার নিয়েছে, তার হাতে এই নির্যাতনটা হয়। তাহলে বিষয়টা এই দাঁড়াচ্ছে যে নারী নির্যাতন আর পুরুষ নির্যাতনের মাত্রা যাই হোক না কেন, বেশিরভাগ ক্ষেত্রে নির্যাতনকারী হচ্ছে পুরুষ। নারীও রেপড হয়, পুরুষও রেপড হয়, কিন্তু রেপ প্রতি ক্ষেত্রে করে পুরুষ। এবং আরিফ ভাই যদি এর মধ্যে আর কিছু না বলতে চান, তাহলে আমার আরেকটা কথা আছে বলার। হ্যাঁ, অবশ্যই বলেন, ক্যারি অন। আচ্ছা, আমি এদেশে নারী নির্যাতন, মানে নারী নির্যাতন ঠিক না, আমি সোশ্যাল সার্ভিসেস এর সাথে ইন্টারপ্রিটার হিসেবে বহুদিন ধরে কাজ করছি, এবং আমি এজন্যই কিন্তু কাজটা করি। এই কাজটা খুবই চ্যালেঞ্জিং, নট ভেরি রিওয়ার্ডিং, কিন্তু আমি করি কারণ এটা আমাকে দেখার সুযোগ দেয় যে কি হচ্ছে। এবং গত বেশ কয়েক বছর ধরে পুলিশ, কোর্ট, হসপিটাল, স্কুল, সোশ্যাল সার্ভিস, কাফকাস এবং আরো বিভিন্ন সংগঠনের সাথে কাজ করে আমি বিলেতে যে নারী নির্যাতনের যে বিভৎসতা, পারিবারিক নির্যাতনের বিভৎসতা আমি দেখেছি। নারীর থেতলে যাওয়া মুখ, নারীর ধর্ষিত নারীর একদম মানে অসহায় অবস্থা, তারপরে মানে আমি হসপিটালে দেখেছি চোখ মুখ থেতলে গেছে একদম এরকম অবস্থা। এবং এটা শুধু বাঙালিদের ক্ষেত্রেই যে হচ্ছে তা না, সবারই হচ্ছে, কিন্তু আমি কাজ করতে পারছি বাঙালিদের সাথে, কাজে আমি তাদের কথাই বলতে পারবো। মানে এর মধ্যে গত কয়েক বছরে আমি দুটো পুরুষ নির্যাতনের কেসও কাজ করেছি। ধরেন 200 নারী নির্যাতনের এগেনস্টে দুটো পুরুষ নির্যাতনের কেসে আমি কাজ করেছি, এবং ওই ক্ষেত্রে নির্যাতন ছিল অর্থনৈতিক, এরকম যে ওরা আলাদা হয়ে গেছে এবং স্ত্রী স্বামীর টাকা পয়সা বেশিরভাগ নানান ছলে বলে কৌশলে নিয়ে গেছে, তার বাড়িটাও নিয়ে গেছে, বেচারা হোমলেস হয়ে গেছে, এরকম আর কি। এবং নানান ভাবে এখনো টাকা নেওয়ার চেষ্টা করছে এবং বাচ্চাদেরকে দেখতে দিচ্ছে না। এটা অবশ্যই অন্যায়, গুরুতর অন্যায়, কিন্তু তার এগেনস্টে নারী নির্যাতনের কথা যদি ভাবেন, নারী পুরুষের হাতে কি রকমের নির্যাতনের শিকার হয়, অ্যাসিড নিক্ষেপ, ধর্ষণ, খুন, ছুরি দিয়ে কোপানো, দেশে গত কিছুদিনে কতজন নারীকে কোপানো হয়েছে, শরীরের নানান স্থানে ছেকা দেয়া, নারীদেরকে পাচার করা হয়। পুরুষদেরকে তো নারীরা পাচার করে না, বলপূর্বক নারীকে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। আবার যখন কোনো নারী স্বাধীনভাবে চলার চেষ্টা করে তাকে আবার বেশ্যা গালি দেওয়া হয়। শিশু বিবাহ, বাল্য বিবাহ, মানে ক্লান্তিকর, এই লিস্ট ক্লান্তিকর। তারপরে আরো রয়ে গেছে ইভ টিজিং, স্টকিং, বৈবাহিক সম্পর্কের ভিতরে ধর্ষণ, যেটাকে স্বীকারই করা হয় না, কর্মক্ষেত্রে যৌন হয়রানি, এবং আরো নানান সামাজিক ক্ষেত্রে হালকাভাবে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ। নারীরা গাড়ি চালাবে না, নারীরা রাতে বাইরে যেতে পারবে না, নারীরা বেসিক্যালি কিছুই করতে পারবে না। সরি, আই ক্যান গো অন ফর এভার, আমি না, আপনাকে ধন্যবাদ। ফেলে আপনি দিচ্ছি। আসলে যখন আপনার কথা আমি শুনছিলাম তখন আমি কিছু অ্যাকচুয়ালি স্ক্রিনে আমি আরেকটা জিনিস দেখাচ্ছিলাম, এক ধরনের সম্পর্কিত, সেটা হচ্ছে ওমেন চ্যাপ্টার নামে যে ওয়েবসাইটটি চালানো হচ্ছে এবং সেখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ লেখা প্রকাশিত হচ্ছে তার কয়েকটি লেখা আপনি যা বলছিলেন তার সাথে সম্পর্কিত লেখা আমি আসলে স্ক্রিনে দেখাচ্ছিলাম। এই 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 সময় আসলে আমরা ওমেন চ্যাপ্টারের কথা একটু বলতে পারি, কারণ আমার মনে হয় যে বাংলাদেশে এই মুহূর্তে নারীদের বিষয় নিয়ে কথা বলার জন্য যে কটি পোর্টাল রয়েছে তার মাঝে ওমেন চ্যাপ্টার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এবং তাদের যে সমস্ত আমি লেখা দেখতে পাচ্ছি এবং
আমি বলবো যে আসলে আম, আম- তাদের যে সমস্ত কর্মকাণ্ড আমি দেখতে পাচ্ছি সেটি আসলেই খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ কাজ তারা করে যাচ্ছেন, তাদেরকে সেই জন্য ধন্যবাদ জানাতে চাই। এবং আপনিও তো ওমেন চ্যাপ্টারে সম্ভবত লেখালেখি করে থাকেন, তাই না? জি, জি, আমি বেশ কিছুদিন ধরে। পোর্টালটিকে ফলো করবেন এবং সম্ভবত ফেসবুকেও তাদের ওনাদের আম, একটি পেজ পেজ আছে। রয়েছে এবং সেই হুম। পেজটিকে ফলো করে রাখলে সে সাম্প্রতিক লেখাগুলি চলে আসবে। আম, তো আমরা যদি আমাদের আলোচনায় আবার ফেরত চলে যাই, সেখানে আম, সাধারণত আমরা বেশি কিন্তু কথা আহ, আমাদের কাছে আমরা শুনতে পাই, যেমন একটা কথা আমরা শুনতে পাই সেটা হচ্ছে যে মানবাধিকার এবং নারী অধিকারের ভেতরে এক ধরনের কনফ্লেশন করা হয়, এক ধরনের মিক্স আপ করা হয়। অনেকে বলে থাকেন যে নারী অধিকারের জন্য আলাদা আন্দোলনের কি প্রয়োজন, মানবাধিকার প্রতিষ্ঠা করলেই তো নারী অধিকার প্রতিষ্ঠা হবে। এই কথাটির মধ্যে যে ফাঁকটি রয়েছে সে বিষয়ে আপনার কি কি মনে হয়? আমি বলবো কথাটাকে উল্টে ফেলতে হবে। নারীর অধিকার নিশ্চিত করলেই মানবাধিকার নিশ্চিত হবে। কারণ এই মুহূর্তে যদি আমরা মানব জাতিকে দুই ভাগে বিভক্ত করি, এক ভাগ পুরুষ, এক ভাগ নারী, পুরুষ তো অলরেডি বেশি অধিকার পাচ্ছে, তাহলে আপনি মানবাধিকার নিশ্চিত করার জন্য কি করবেন? মানে কোথায় যাবেন? যে যে অন্য অংশটা অধিকার পাচ্ছে না, মানবাধিকার নিশ্চিত করতে হলে তো তাদেরকেই অধিকার দিতে হবে, তাদের অধিকার নিয়ে তো মাথা ঘামাতে হবে। আসলে জানেন, আমার কাছে মনে হয় কি, যারা এই কথাগুলা বলেন তারাও তাদের মনের গভীরে জানেন আমি মানুষকে এত বোকা ভাবি না, এত স্টুপিড ভাবতে আমি রাজি না। ওনারা যথেষ্ট বুদ্ধিমান, ওনারা জানেন, ওনারা আসলে থ্রেটেন্ড ফিল করেন। উনারা ভাবেন যে যেভাবে এখন বাংলাদেশে বুয়া সমাজকে আগে নির্যাতন করা হতো, এখন গার্মেন্টস ফ্যাক্টরি খুলে এই হয়ে সেই হয়ে এখন আর বুয়াদেরকে যেমন ইচ্ছা নির্যাতন করা যাচ্ছে না। তো এই যে ঘরে বসে ফ্রি সেক্স পাওয়া যাচ্ছে, ফুড পাওয়া যাচ্ছে, হেনতেন পাওয়া যাচ্ছে, সব সময় একজন পরিচারিকা, স্ত্রী নামক পরিচারিকা মজুদ, নারীর অধিকার যদি নিশ্চিত হয়ে যায়, তাহলে এই সার্ভিসগুলো তো থাকবে না। এটা হয়তো কনসিয়াসলি ভাবছে না, কিন্তু যে কন্ডিশনিং আছে আমাদের, আমাদের সার্ভাইভাল টেকনিক একটা আছে না, সবার মাথার মধ্যেই চলে। হিউম্যান ব্রেন তো সবকিছুর পর একটা ক্যালকুলেটর, উই ক্যালকুলেট হোয়াটস গুড ফর মি, হোয়াটস ব্যাড ফর মি। যে এই স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে আসতে পারে, সে কিন্তু একটা অন্য রকমের আনন্দের সন্ধান পায়। আমার ওনাদের জন্য মায়া লাগে যে ওনারা ঠিক জানেন না এই সুন্দর নারী পুরুষের সম্পর্কটা যে কি একটা অসাধারণ ব্যাপার, কি আনন্দের ব্যাপার, যেখানে নারী পুরুষ দুইজন সমান। আমি তো পারবো না, না হলে আমার বাসায় এসে একবার দেখে যেতে মানে আমন্ত্রণ জানাতাম। আমার দ্বিতীয় স্বামী, আমরা দুজন সমানভাবে সব দায়িত্ব পালন করি এবং আমাদের এখানে স্বস্তি আছে, আমি সুখ বলবো না, স্বস্তি আছে। এই স্বস্তিটার খবর ওনারা মানে জানেন না দেখে ওনারা ভয় থেকে এটা করেন আমার মনে হয়। আসলে আরিফ ভাই, এই ব্যাপারে আমার টু মাচ টু সে। আমি আই গেট ক্যারিড অ্যাওয়ে, আই গেট না, ইমোশনাল। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন এবং আমি খুবই আম, আনন্দিত যে আপনি কথা বলছেন এবং আমি আশা করব যে আপনার মতন যারা আছেন তারা যেন আরও বেশি করে কথা বলেন এই ব্যাপারে, কারণ অনেস্টলি আমি ইন্টারনেটে এইভাবে কথা বলার মানুষের সংখ্যা এতই কম এবং দুঃখজনক হলেও সত্য যে আমাদেরই কলিগ যারা আসলে সেকুলার আন্দোলন নিয়ে কাজ করে থাকেন, অনেককেই আমি দেখি যে পুরুষতন্ত্রের হয়ে তারা নারীবাদীদের বিপক্ষে নানান ধরনের অশ্লীল ভাষায় তাদের আক্রমণ করেন এবং কিছু কথা বলে থাকেন। একটি শব্দ আমি এই মুহূর্তে উচ্চারণ করলাম, সেটা হচ্ছে পুরুষতন্ত্র। এই পুরুষতন্ত্র কি এক্সিস্ট করে আপনার কি মনে হয়? কারণ অনেক বিজ্ঞ এবং জ্ঞানী আমাদের কলিগকে আমি যে বলতে শুনেছি যে পুরুষতন্ত্র আসলে এটি একটি বানোয়াট শব্দ এবং এটি নাকি আসলে এক্সিস্ট করে না। আপনার কি মনে হয় পুরুষতন্ত্র কি এক্সিস্ট করে, এবং যদি করে তাহলে তার ম্যানিফেস্টেশনগুলো কি কি বলে আপনার মনে হয়? পুরুষতন্ত্র অবশ্যই এক্সিস্ট করে, মানে এটা এক্সিস্ট করে না বলা মনে হয় একজন মানে পুরুষের পক্ষেই সম্ভব যিনি আসলে কেয়ার করেন না। মানে আমাদের যে পারিবারিক কাঠামো, এতে কার প্রাধান্য বেশি? আপনি ওনাকে বলবেন যে এখন বাংলাদেশে যে বিয়েগুলা হয়, মুসলিম বিয়েগুলা হয়, কাবিন নামাটা খুলে দেখতে, সেই কাবিন নামায় কি লেখা আছে? আমি সেইখান থেকেই শুরু করব। আমার প্রথম বিয়ের বেশ কিছুদিন পরে যখন আমি মানে চিন্তা ভাবনা শুরু করেছি ওটাকে এন্ড করার, এবং আমি আমার কাবিন খুলে দেখে আমি হতভম্ব হয়ে গেছি যে কাবিনের প্রশ্ন হচ্ছে কন্যা কুমারী কি না। হ্যাঁ, ওখানে তো প্রশ্ন করা হয় নাই পুরুষ কুমার কিনা।
এই যে অপমান, আমি আমার আব্বাকে গিয়ে বলেছিলাম তখন, আব্বা আপনি তো আমাদেরকে সমান অধিকার দেওয়ার চেষ্টা করেছেন, সম্মান দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আপনি এই কাবিন দিয়ে আমাকে কিভাবে বিয়ে দিলেন? তো দ্বিতীয় বিবাহ যখন করলাম সেইটারও সেই একই কাবিন, বুঝছেন, একই কাবিন। ওইখানে এই সব লেখা যে স্বামী ভরণ পোষণ দেবে, স্বামী বাপের বাড়ি যেতে দেবে, এই যে আমাকে যেতে দেবে, আমার তার তার দয়ার উপরে নির্ভরশীল, আমি আমার মা বাবাকে দেখতে পারবো কিনা, এরপরে বলবে পুরুষতন্ত্র নেই। অবশ্যই। আর কিছু কি, আর কি উদাহরণ, আর উদাহরণ দেয়া এত কঠিন কেন জানেন? উদাহরণ এত বেশি। আমি আসলে ইনফ্যাক্ট এই 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 অনুভূতিটা আমার মধ্যে বিরাজ করে যে যেহেতু আমরা অনেকটা এক ধরনের একটা একটা বাবলের মধ্যে বাস করি, যে বাবল পুরোটাই হচ্ছে পুরুষতন্ত্রের বাবল। ফলে আমরা আসলে অনুভব করি না, অনেকটা বাতাসের মতন আমরা যেহেতু বাতাস হ্যাঁ, সেবন করি, চারপাশে আমাদের বাতাস ঘিরে রয়েছে। ফলে আমরা একে আলাদা করে যে চিহ্নিত করব এবং বাতাসের মধ্যে যে মনে করেন দূষণের পরিমাণ রয়েছে, দূষণকে যে আইডেন্টিফাই করব, এটা আমাদের পক্ষে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। এবং আমি আমি দেখেছি এটা হয়। আমি আপনাকে একটা মন্তব্যের কথা বলি। জি। লিখেছেন সমাজে নারীর অবাধ বিচরণ সমাজকে খারাপের দিকেই ধাবিত করছে। অবশ্য এজন্য নারীর অসচেতনতার চেয়ে পুরুষের সুবিধাবাদের ভূমিকাই বেশি। এই যে এইখানে নারীর প্রতি সহানুভূতি দেখানো হয়েছে, যে পুরুষকে সুবিধাবাদী বলে নারীকে প্যাট্রোনাইজ করা হয়েছে। কিন্তু নারীর অবাধ বিচরণ, এই শব্দ, এই ফ্রেজটা যখন আমি পড়ছি, আমার মনে হচ্ছে এই লোকটা আমাকে পশু ভাবে। অবাধ বিচরণ কথাটাই অত্যন্ত অপমানজনক, বিচরণ শব্দটাই অপমানজনক। আমার হবে অবস্থান, আমার বিচরণ কেন হবে? আমি এবং টোটালি একমত। আমি আমি আসলে আম, ইংরেজিতে বলে না যে উই হ্যাভ টু স্পিক টু অ্যাবাউট দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম অ্যাট সাম পয়েন্ট। এবং সেই এলিফ্যান্ট হচ্ছে পুরুষতন্ত্র। যদি আমরা কথা বলা শুরু করি তাহলে ধর্ম নিয়ে কথা বলতেই হয়, কারণ আমার কাছে মনে হয় যে যেটা যারা আমাদেরকে চেনেন বা এবং আমরা যে সমস্ত বিষয় নিয়ে প্রতিবাদ করে থাকি, সেটা ধর্ম তার মাঝে একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এবং পুরুষতন্ত্র ধর্ম হাত ধরে চলাচল করে এবং সম্ভবত ধর্ম পুরুষতন্ত্রের একটা ম্যানিফেস্টেশন, অথবা ভাইস ভার্সা, এইভাবে আমরা আসলে বুঝতে পারি। তো নারীকে নারী সম্পর্কে কথা বলার সময় ভাষাকে ব্যবহার করা এবং তার মাধ্যমে পাওয়ার, তাদের উপর চাপিয়ে দেওয়ার যে একটা প্রচেষ্টা হয়, যেমন আপনি বললেন যে শব্দচয়নের মাধ্যমে মানুষকে যে দমন করা যায়, এই যে তাদের ব্যাপারে যখন কথা বলা হয় এবং যে ভাষায় বলা হয়, তাতেই বোঝা যায় যে নারীকে তারা আসলে সমকক্ষ হিসেবে মনে করে না। আবার এরাই কিন্তু আবার বলে যে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। এক ধরনের কগনিটিভ ডিসোনেন্স তাদের মধ্যে আমরা দেখতে পাই। জি, তো আম, এখন এই এই প্রসঙ্গে আসলে আমার মনে হয় আরেকটু ডিটেল কথা বলা যেতে পারে। সেটা হচ্ছে যে নারীরা, উনি আসলে সে যে ভাষাটা হয়তো তার খারাপ, কিন্তু সে যে পয়েন্টটা আনতে চেষ্টা করেছে, আমার যেটা মনে হয় সে বলতে চাচ্ছে যে নারীরা যদি স্বাধীন হয় এবং নিজেদের জীবনের নিয়ন্ত্রণ নিজেরা গ্রহণ করে, যেটা আসলে পুরুষতন্ত্র হতে দিতে চায় না। পুরুষতন্ত্র চায় নারী যেন আপনি যেভাবে বললেন যে গার্হস্থ্য একটি আসবাব, যেটির অনেক ধরনের বহুবিধ ব্যবহার রয়েছে, যাদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করা যায়, সন্তান উৎপাদনের ফ্যাক্টরি হিসেবে ব্যবহার করা যায়, এবং গার্হস্থ্য কর্মকাণ্ড, এবং যারা একটু বেশি পয়সা মালিক, তারা আসলে নারীদেরকে একটু সোনা গয়না দিয়ে সাজিয়ে এক ধরনের ট্রফি হিসেবে তারা সমাজের কাছে প্রেজেন্ট করতে চায়। দেখো আমার কি সুন্দর একটি রূপবতী স্ত্রী রয়েছে, এবং সে গুণবতীও বটে, এবং তাকে আমরা নানাভাবে ব্যবহার করে থাকি। এই যে মাল্টিপারপাস ডোমেস্টিকেশন মেয়েদের হয়েছে, এবং সেটা থেকে বেরিয়ে আসার জন্য মেয়েরা নিজেদের জীবনের নিয়ন্ত্রণ নিজেরা নেওয়ার জন্য যখন চেষ্টা করে, তখন যেই সমস্ত রিকয়েল হতে পারে, যেমন পুরুষ চায় নারী তার অজ্ঞাবহ হবে, পুরুষ চায় নারী ঘরের বাইরে যাবে না, কিন্তু নারী যখন বলে যে না, আমি শিক্ষা অর্জন করেছি, আমি আমার জীবনের ইউনো আমার চালনা শক্তি আমি করব, এবং আমি আর্ন করব, এবং সে আর্নিংয়ের মালিক আমি হব, এবং আমি যদি চাই আমি নিজের মতন করে একলা থাকব, তখন পুরুষতন্ত্র তাকে দমন করার জন্য যে সমস্ত চেষ্টা করে থাকে, সেই চেষ্টাগুলি বিষয়ে আপনার আপনার কি মনে হয়? এবং মেয়েরা যে নিজেদের মতন করে থাকতে চাইলে সমাজের যে বিশৃঙ্খলা কোট আনকোট বলা হয়ে থাকে, এই ব্যাপারে আপনার কি মনে হয়?
আহ, আমি তো আমার কথাই আপনাকে বলতে পারি। আমি যখন প্রথমবার চেষ্টা করি আমার প্রথম স্বামীকে ত্যাগ করার, তখন আমি খুব একটা সাপোর্ট পাইনি। আহ, এবং আমি প্রায়ই শুনতাম আমার চরিত্র নিয়ে কথা হচ্ছে, আমার চরিত্র খারাপ। হ্যাঁ, এখন হতে পারে আমি যদি একজনকে ছাড়ছি, আমি আরেকজনের কথা ভাবতে পারি। আহ, আমি এবং আমি কি বসে থাকবো যে কেউ আমার জন্য আরেকজন পুরুষ খুঁজে এনে দেবে, আবার আমার জীবনে আরেকটা ডিজাস্টার আনার জন্য? সেটাই সমাজ আশা করে। ঠিক আছে, তুমি একজনের এক কড়াই থেকে বের হয়ে আসছো, এখন তোমাকে আগুনে ফেলা হবে। হ্যাঁ, কিন্তু আমি যেভাবেই হোক, আমি জানি না কিভাবে হয়েছে, আমি বুঝে গেছি আমার নিয়ন্ত্রণটা আমাকেই নিতে হবে। আমি তখন শুধুমাত্র মানে এইচএসসি পাশও ছিলাম না, আমার কিছুই ছিল না সাহস ছাড়া। এবং সেই সাহস দিয়ে মেয়েদের সাহস থাকতে হবে, এবং মেয়েদের সাহস দেখলে সমাজ ভয় পায়। সাহসী মেয়েদেরকে তারা বেশ্যা বলে, চরিত্রহীন বলে, নানানভাবে দমানোর চেষ্টা করে, এবং মেয়েরা ভয় পেয়ে যায়। আমি লেখালেখি শুরু করার পর থেকে যে পুরুষরা আমার লেখায় কমেন্ট করেন ফেসবুকে, অনেকেই অনেক ভালো কমেন্ট করেন, অনেকে সাপোর্টিভ, অনেকে আবার অত্যন্ত নেতিবাচক কমেন্ট করেন, কিন্তু ইনবক্সে যা আমি পাই মেয়েদের কাছ থেকে, নারীদের কাছ থেকে, তারা যে সাহসের অভাবে ভুগছেন, এই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করলেই দমানোর চেষ্টা করা হচ্ছে, মা বাবা পর্যন্ত কথা শুনছে না, সাপোর্ট করছে না। একটা মেয়ে আমাকে একবার জানিয়েছে তার দেবরের দ্বারা সে রেপড হয়েছে, এই কথাটা সে তার মা বাবাও বিশ্বাস করতে রাজি হচ্ছেন না। এবং সে আমার লেখাগুলো পড়ে তার মনে হয়েছে যে আমি তাকে বিশ্বাস করব, আমাকে সে বলেছে। এবং আমি তাকে সাহায্য করতে পারিনি, আমি তার থেকে বহু দূরে। আহ, কিছু আমার করার ছিল না, কিন্তু সে আমাকে বলে একটু স্বস্তি পেয়েছে। তো এইভাবে মেয়েরা নিজের মানে নিজের পায়ে দাঁড়ানোর কথা বাদ দেন, মানে নির্যাতন থেকে বেঁচে থাকার চেষ্টা করলেই তাদেরকে অপবাদ দেওয়া হচ্ছে। ভিকটিম ব্লেমিং তো একটা চলছেই। আহ, যখন একটা কিছু রং যায়, বলা হয় যে এটা তুমি, ইউ হ্যাভ ডান সামথিং টু ডিজার্ভ ইট। সরি, আমার মনে হয় আমি আপনার মূল কথাটা, প্রশ্নটা থেকে দূরে সরে গেছি। আপনি বলছিলেন যে মেয়েরা যখন আহ, না, স্বনির্ভর আসলে হওয়ার এটা চেষ্টা এটা করে তখন। প্রাসঙ্গিক। আপনি দূরে হুম। সরে যাননি, কারণ বিষয়টি এতটাই বিস্তৃত এবং ব্যাপক যে আসলে দূরে সরে যাওয়া সম্ভব না। আপনি যেখানে যাবেন আমরা প্রসঙ্গের আশেপাশেই আছি আসলে। পাগলের ভিতরেই আছি, তাই না? আপনি মেয়েদের নিরাপত্তা বিষয় নিয়ে আসলে কথা বলছিলেন, যেটা নিয়ে আমরা আসলে আবার কথা বলতেও পারি পরবর্তীতে। বাট আমি বলছিলাম যে জেনারেলি বিশৃঙ্খলা শব্দটি যখনই কেউ উচ্চারণ করে তখনই কিন্তু শৃঙ্খলা বলতে তারা কি বোঝাচ্ছে সেটা আমরা মনে হয় বুঝতে চেষ্টা তারা করতে পারি। বুঝাচ্ছে তাদের যে একটা তাদের জন্য সুবিধাজনক কনভিনিয়েন্ট একটা সিস্টেম ডেভেলপ হয়ে গেছে, সেটাকে আপনার পানির মধ্যে ঢিল ছুঁড়ে আপনি ঢেউ তুলে দিলেন আর কি। হুম। পানিটা মানে তো সেই ঠান্ডা সিস্টেমটা ছিল, হচ্ছে যে মেয়েদের নিরবচ্ছিন্ন ছিল। মেয়েদের একটা হ্যাঁ, মালিকানা থাকবে। সেই মালিকানা হ্যাঁ, ধরেন হ্যাঁ। যখন তারা বিবাহযোগ্য হবার আগ পর্যন্ত তারা পিতার মালিকানায় থাকবে। হুম, তারপরে হুম, তারা সেই হাত বদল হবে আপনার এক্স্যাক্ট লিটারালি। আমি দেখি যখন বিয়ের অনুষ্ঠানগুলোর শেষে বাবা মা আম, ছেলের হাত এবং মেয়ের হাত ধরা দেয়, তারপরে বলে আমরা তাকে তোমার হাতে তুলে দিলাম। লিটারালি হুম, তারা কিন্তু এই কথাটা বলে। আমি দেখছি, হয়তো হ্যাঁ। কেউ এটা নোটিস করে না বা স্পট করেন না বা সেভাবে দেখতে চান না, না, কিন্তু আমার কাছে বলে। মনে হয় তারা হুম, এক্স্যাক্টলি ওই কথাটাই বলেন যে আমরা তাকে তোমার হাতে তুলে দিলাম। এবং তারা যখন তাদের ইউনো ইউজেবল টাইম ফ্রেম যখন পাস করে, যখন তারা একটা সার্টেন বয়সে পার হয়ে যায়, যখন তারা ছেলে মেয়েকে বড় করে ফেলে, তখন তারা আবার ছেলে মেয়ের এক ধরনের দেখভালের মধ্যে পড়তে হয়, বাবা মাকে দেখে রাখা, ইউনো। সো আমি সেটাই বলতেছিলাম যে যখন এই এই ফ্রেমওয়ার্কের বাইরে গিয়ে কোনো মেয়ে যদি ধরেন যখন সে বাবা মায়ের যে তার অ্যাডাল্টহুডে যখন সে পৌঁছায় এবং সে যদি বলে যে না আমি নিজে বিয়ে করব এবং আমি নিজে আর্ন করব, নিজের মতন করে থাকবো, তখন সিস্টেমটা তাকে যেভাবে করে আটকানোর চেষ্টা করবে। আমি সেটাকেই বিশৃঙ্খলা হিসেবে দেখা এবং হুম, হুম, সেটাকে ডিসকারেজ করার জন্য যে সিস্টেমটা চালু আছে সেটা বিষয়ে আসলে আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম। হুম, হুম। আম, হ্যাঁ, মানে আমি জানি না, আমি মনে হয় এক মুহূর্তের জন্য ডিস্ট্রাক্টেড হয়ে গেছি। আপনার ওই পুরুষতান্ত্রিক সমাজ, ওই কথাটা মাথায় আমার ঘুরপাক খাচ্ছিল, যে এটা যে অস্বীকার করা হয় যে সমাজটা পুরুষতান্ত্রিক। আমি দেখেছি পুরুষতান্ত্রিক সমাজ বা নারীর অধিকার বা নারীবাদ, এই শব্দগুলা শুনলেই একদম চমকে ওঠেন এবং তখনই মানবতার কথা টেনে আনেন। তো এই ব্যাপারে আমি একটা কথা বলতে চাই যে আসলে
নারী পুরুষ উভয়ই মানুষ, এই কথাটা আমি আগে বলছি, কাজেই তাদের অধিকারের মধ্যে কোনো পার্থক্য থাকার কথা নয়, কিন্তু পার্থক্য আছে, সেই পার্থক্যটা আগে দূর করতে হবে, তারপরে আমরা মানবতার কথা আসলে বলতে পারি। এই মুহূর্তে মানবতার কথা বলার মানেই হচ্ছে পাশ কাটায় যাওয়া। হ্যাঁ, আর আরেকটা জিনিস, আমি দু একদিন আগে লিখেছিলাম যে আমি নারী অধিকার বাস্তবায়নের মাধ্যমে সমাজের সার্বিক উন্নয়নের স্বপ্ন দেখি। আমি নারীর উন্নয়নের স্বপ্ন দেখি না, আমি সবাই মিলে আমরা আর একটু ভালো একটা জীবন বাঁচবো সেটার স্বপ্ন দেখি। তো একজন এসে বললেন যে সমাজের সার্বিক উন্নয়ন নারীর উন্নয়নের মাধ্যমে সম্ভব নয়, সমাজে আরো অনেক উন্নয়নের বিষয় আছে। আসলে সমাজের যে উন্নয়নের বিষয়ের কথাই আপনি বলুন না কেন, মনে করেন আপনি বললেন কি বলে, আহ শব্দ খুঁজে পাচ্ছি না, ডিজেবলকে বাংলায় কি জানি বলে, আম, বিকলাঙ্গ। প্রতিবন্ধী, প্রতিবন্ধী বা প্রতিবন্ধী, হ্যাঁ, রাইট। বিকলাঙ্গ তো বলা আবার আজকাল পলিটিক্যালি রং। তো মনে করেন আপনি প্রতিবন্ধীদের অধিকারের কথা বলছেন। হ্যাঁ, তো একজন প্রতিবন্ধী পুরুষ, একজন প্রতিবন্ধী নারী, প্রতিবন্ধী নারীটা কিন্তু প্রতিবন্ধী পুরুষটার থেকে একটু কম অধিকার রাখে। সো আপনি দেখতে গেলেন প্রতিবন্ধীর ক্ষেত্রে গিয়েও আপনি দেখতে গেলেন যে আপনাকে আগে ওই নারীটাকে পুরুষটার সমান তুলে আনতে হবে, তারপরে আপনি তাদের মানবাধিকার নিশ্চিত করতে হবে। আমি সেইভাবে দেখি বিষয়টাকে। আহ, তারপরে ইভেন ধরেন আমার মতো একজন নারীও, আমি যতই বলি আমি অনেক স্বাধীন হয়ে গেছি, অনেক স্বনির্ভর হয়ে গেছি, যেহেতু আমার চারপাশের সমাজ হয়নি, আমি এখনো কিন্তু আমার পরিপূর্ণ অধিকার থেকে আমি বঞ্চিত। আমি মরে যাব, আমি এসেছি এই পৃথিবীতে, আমি একবার বাঁচবো, আমি চলে যাব, এবং এই পৃথিবী আমাকে বাধ্য করছে আমার এই জীবনকে পরিপূর্ণভাবে না বেঁচে যেতে। এর চেয়ে স্যাড আর কিছু হতে পারে না। এবং আমি বলবো যেসব পুরুষরা দেখছেন, আহ, তাদেরকে বলবো এমপ্যাথেটিক হতে। নারীর প্রতি সিম্প্যাথেটিক হওয়ার প্রয়োজন নেই, একটু এমপ্যাথেটিক হন, সহমর্মী হন, সহানুভূতিশীল হওয়ার প্রয়োজন নেই। নারীর জায়গায় নিজেকে একটু বসিয়ে একটাবার ভাবেন যে প্রতিদিন একটা নারী কিসের মধ্য দিয়ে যায়, সকাল থেকে রাত পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে রাত পর্যন্ত, প্রতিটা বিষয়ে সে ছোট কারো না কারো কাছ থেকে। এবং মনে করেন যে নারীর সেই সচেতনতা সৃষ্টি হয় নাই, সেই নারীর সাফারিং কম। যে নারী ঘরে শুধু রান্না করে সবার মুখে খাবার দিয়ে খুশি, ঠিক আছে, কিন্তু যে নারীর সচেতনতা সৃষ্টি হয়ে গেছে, যে বুঝে গেছে আমি মানুষ, আমাকে আর সব মানুষের সমানভাবে বাঁচতে হবে, কিন্তু তাকে দিক দেওয়া হচ্ছে না, এবং যখন সে বাঁচতে যাচ্ছে তখন নানানভাবে তাকে নিপীড়ন করা হচ্ছে। সে বাসে চড়তে চাইলো, তার গায়ে হাত দেয়া হলো। সে গাড়ি চালাতে চাইলো, কোথাও একটা কিছু গন্ডগোল হয়ে গেলেই, হ্যাঁ মেয়েরা গাড়ি চালালে তো এরকম হবেই, মানে যখনই সে কিছু করতে চাচ্ছে তখনই সে একটা আচ্ছা, এ নির্যাতন, নতুন বিষয়ে আমি করে একটু একটা নির্যাতনের কোয়েশ্চেন শিকার হচ্ছে। জানতে চাই। সেটা হচ্ছে, সমাধান হিসেবে অনেক সময় অনেকে সাজেস্ট করে থাকেন যে আম, যখন ধরেন এই যে মেয়েদের শরীরে হাত দেওয়ার মাধ্যমে যে এক ধরনের নিগ্রহ করা হয়, নির্যাতন করা হয়, বা এক ধরনের, আমি বলবো ভায়োলেন্স, এটার বাংলা সহিংসতা আমি বলবো, করা হয়, সেটার বিপরীতে যদি আম, আম, মেয়েরা আহ, যদি মেয়েরা ধরেন একই ধরনের আম, আচরণ করে, একই ধরনের বলতে আমি আসলে বোঝাচ্ছি, ধরেন কথার কথা ধরলাম একটা কাল্পনিক একটা সিচুয়েশনে যেখানে একজন পুরুষের কোনো ধরনের শরীরের কোনো একটা অংশে কোনো একজন নারী আহ, যেভাবে করে পুরুষেরা নারীদেরকে উত্ত্যক্ত করে, সে একইভাবে পুরুষকে আক্রমণ করলো, এবং পুরুষ তাতে ভায়োলেটেড ফিল করার পর সে কিন্তু সে সাধারণত অন্য পুরুষদের সাথে যেটা করে, সে শারীরিকভাবে তাকে আক্রমণ করতে পারে বা তাকে হুম, আঘাত করতে পারে। এখন হুম, মেয়েদেরকে বলা হয়, তোমরা তাহলে সেই কাজটা করো না কেন, তোমরা তাহলে আঘাত করো না কেন। আঘাত করলে তখন অ্যাটলিস্ট একটা সময় পুরুষেরা এক ধরনের ভয় পাবে, এবং ভয় পেয়ে তারা আম, আহ, তারা তারা আর ওই ওই অপকর্মে মনোনিবেশ করবে না। আপনার কি মনে হয় সমাধান হিসেবে এটা আসলে কোনো ধরনের, এটাকে অ্যাকসেপ্টেবল, বা মেয়েদেরকে আসলে এটা করা উচিত কিনা, যে তাদেরকে যখন ভায়োলেট করার চেষ্টা করা হয়, তাতে যারা তারা এক ধরনের শক্তির মাধ্যমে, তাকে আঘাত করার মাধ্যমে সে যাতে তাকে ইংরেজিতে এটাকে মনে হয় বলা হয় ডিট্রাক্টর, বা হুম, ইউনো, হ্যাঁ, হ্যাঁ। বা এক ধরনের তার মানসিকভাবে যাতে সে মনে করে, যে শিখে যায় যে যাতে পরে আর সেটা করবে না। আপনার কি মনে হয় এটা আসলে কোনো রিজনেবল সলিউশন, এবং মেয়েদের আসলে এটা করা উচিত? আসলে তো করা তো অবশ্যই উচিত, কিন্তু এটা তো নির্ভর করে পরিস্থিতির উপরে, সে কোথায় আছে, কি অবস্থায় আছে। ধরেন যদি একটা মেয়ে একা থাকে, একদম একটা পুরুষ
সে সাথে সে তখন আক্রমণ করতে গেলে সে আরো বেশি নির্যাতনের শিকার হতে পারে। আহ, আমি নিজে 3বার 3জনকে আক্রমণ করেছি ভিড়ের মধ্যে, এবং প্রতিবার এটা নিয়ে আমার একটা লেখা আছে, এই লেখাটার নাম মনে করার চেষ্টা করছি। লেখাটা কি হ্যাঁ, ওমেন চ্যাপ্টারে? উইমেন চ্যাপ্টারে যায় না, এই লেখাটা গেছে জাগবিডি.com-এ, এটা আমার বইতেও যাবে। এটার নাম হচ্ছে নীরবতা হোক নারীর নতুন লজ্জা। হ্যাঁ, মেয়েরা তো লজ্জা পেয়ে কিছু বলে না। হ্যাঁ, ওদেরকে যখন টাচ করা হয় বা কিছু করা হয় ওরা লজ্জা পেয়ে চলে আসে, এবং সেই লজ্জাটাকে পুঁজি করে কিন্তু পুরুষরা এই কাজটা করতেছে, যে লজ্জা পাবে। এবং এই জন্যই ছোট থেকে লজ্জাটা শেখানো হচ্ছে, লজ্জা নারীর ভূষণ, কারণ ওইটা পুরুষের জন্য খুব সুবিধাজনক। নারী যদি লাজুক হয়, এই আজকে যে আমি যে কথাগুলো এইভাবে আমি নির্ভয়ে বলছি, আমার যদি লজ্জা থাকতো, লজ্জা যদি আমি খসিয়ে না ফেলতে পারতাম, আজকে আমি এই আলোচনাগুলো করতে পারতাম না। আমাকে লজ্জা পেতে তো শেখানো হয় মেয়েদেরকে। তো যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমি দূরে সরে যাচ্ছি। মানে আহ, লজ্জার কি তাহলে, লজ্জা হচ্ছে তাহলে সাবমিসিভ, মানে হ্যাঁ, তুমি আমার অধীন এবং আমি তোমাকে যা করতে বলবো তুমি আমার দাসের মতন সেই কথাগুলি পালন করবে এবং কোনো প্রতিবাদ করবে না। এটাই তো হচ্ছে লজ্জার ডেফিনিশন নাকি এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে আসলে এই ক্ষেত্রে লজ্জার প্রতিশব্দ হচ্ছে ভয়। হ্যাঁ, ভয় অ্যাবসলিউটলি। আর কিছু না। আমি এই জন্য আমি বলি, আমার ওই লেখাটা আমি মেয়েদেরকে বলেছি যে তোমরা নীরব থাকতে লজ্জা পেতে শুরু করো, যে আমি যদি নীরব থাকি সেটা হোক আমার লজ্জা। এবং আসলে মেয়েদের এই সব কিছু থেকে বের হয়ে আসার একটাই রাস্তা, আমি যেসব মেয়েরা আমাকে ইনবক্সে অ্যাপ্রোচ করেন, বলেন আপা আপনার এত সাহস, আপনি কিভাবে এসব করলেন, কিভাবে বের হয়ে আসলেন, আমি তো পারি না। আমি তখন বলি যে দেখো, নিজে যদি না পারো, তোমার হাতে একটা জিনিস আছে, তোমার যে সন্তানটা আছে, ছেলেটাকে সহনশীল করে গড়ে তুলো, মুক্তমনা করে গড়ে তুলো, আর মেয়েটাকে সাহসী করে গড়ে তুলো। তাহলে পৃথিবীটা, পরবর্তী প্রজন্মটা আর একটু বেটার হবে। আমি নিজে 3বার আপনাকে বললাম আমি অ্যাটাক করেছি আমার অ্যাবিউজারকে খোলা ময়দানে, এবং আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করেছি কেউ এগিয়ে আসে নাই। আহ, কেউ এগিয়ে আসে নাই। যে জায়গায় ধরেন আমার যদি পকেট মার হইতো, হ্যাঁ, আমি পকেট মার বলে চেঁচাই উঠতাম, আশেপাশের সব মানুষ এসে পকেট মারটার উপরে ঝাঁপায় পড়তো। কিন্তু একবার একটা রিক্সাওয়ালা আমাকে খুব খারাপ ভাবে টাচ করেছে, আমি আর বর্ণনা দিয়ে আহ, যারা শুনতে এসব ভালো পান তাদেরকে সুখ দিতে চাচ্ছি না। খুব খারাপ ভাবে সে আমাকে টাচ করেছে, তখন আমি একদম ব্লাইন্ড হয়ে গেছি। এর আগে যে আমি রিক্সাওয়ালাদের অধিকার নিয়ে সবসময় লড়াই করে গেছি, রাস্তায় নেমে অনেক সময় প্যাসেঞ্জাররা রিক্সাওয়ালাদের সাথে দুর্ব্যবহার করলে আমি আগে বেড়ে গিয়ে ঝগড়া করেছি মানুষের সাথে, নিজের রিক্সা থেকে নেমে গিয়ে ট্রাফিক পুলিশের সাথে আমি ঝগড়া করেছি, সেই রিক্সাওয়ালা আমার সাথে এটা করবে? তখন মানে আমি তাকে আমার পায়ের জুতা খুলে কয়েকটা মেরেছি। তখন ডেন্টিস্টের চেম্বারের সামনে ছিলাম, ডেন্টিস্ট বের হয়ে আসছেন, ওইখানে একটা ক্রাউড হয়ে গেছে, সবাই দাঁড়ায় দেখতেছে, একটা মজা দেখতেছে। কেউ বিষয়টার কর্তৃত্ব নেওয়ার চেষ্টা করতেছে না, এটা একটা মজার বিষয়। এবং আমার মনে হচ্ছিল ওইখানে যারা দাঁড়িয়েছিলেন তাদের অনেকেই এটা করেন, এবং তারা একাত্মতা বোধ করছিলেন রিক্সাওয়ালার সাথে, আমার সাথে না। তারপর যখন আমি তার রিক্সার নাম্বারটা টুকে নিচ্ছিলাম, ওইখান থেকে একজন আগায় এসে বললেন, অনেক তো মারলেন, আমার নাম্বার নিচ্ছেন কেন? আমি তো তখন একদম ক্ষেপে তেড়ে গেলাম ওনার দিকে, যে কি আপনি ওর প্রতি কেন সহানুভূতি বোধ করছেন? আপনিও কি এরকম কাজ করেছেন? আপনি কি জানেন ও কি করেছে? আমি তো আপনাকে বলিনি ও কি করেছে, আপনি তো আমাকে জিজ্ঞেস করেননি ও কি করেছে, আপনি কিভাবে জানেন? এবং হুম। এরকম ঘটনা আরো 2বার ঘটেছে। এর থেকেই আর কি আমাদের, এরপরে বলবে পুরুষতান্ত্রিক সমাজ না, সমাজে নারীর অধিকার আছে, নারীর অধিকারের জন্য আলাদা আন্দোলনের প্রয়োজন নেই। আমি বলবো যে আমার গল্প শুনুন, আর সব নারী বাদ দিন, আমার জীবনের সবগুলো গল্প শুনুন, বসে শুনে আপনি Well, স্থির করুন। আপনার যে গল্পটি, এই গল্পটি কিন্তু আসলে মানে যে খুব স্পেশাল। শুধুমাত্র আপনার ক্ষেত্রে ঘটে তা নয়, বাংলাদেশের প্রতিটি নারী বা বেশিরভাগ নারীর ক্ষেত্রে প্রতিদিনই কোনো না কোনোভাবে একই ধরনের ঘটনা ঘটে চলেছে। সুতরাং জি, আপনার ঘটনাই আসলে বাংলাদেশের নারীদের হ্যাঁ, সামগ্রিক ঘটনা বলবো আমি। আই এম এভরি ওম্যান। এক্স্যাক্টলি। তো এখানে আমরা এই পার্টিকুলার ঘটনাটাকে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করার চেষ্টা করি, আমার খুব আগ্রহ হচ্ছে বিশ্লেষণ করার যে আম, ধরেন কয়েকটা এলিমেন্ট, যেমন সবাই দাঁড়িয়ে দেখতে থাকলো এবং জাস্ট নীরব দর্শকের মতো অবজার্ভ করছে। হুম, এই নীরবতার যে অর্থ আমরা ধরে নিতে পারি সেটা হচ্ছে তারা মনে মনে তারা চাচ্ছে আপনি ঘটনাটা, তারা দেখতে যাচ্ছে যে আপনি কতটুকু বারবার বাড়ছে আপনার, তাই না? তারা হুম, দেখতে যাচ্ছে যে আপনি লিমিটের কতটুকু বাইরে আছেন।
কিন্তু তারা সক্রিয়ভাবে আপনাকে সহায়তা করছে না যে আপনার উপর যে আক্রমণ হয়েছে সেই আক্রমণটাকে আম, শাস্তি দেবার, যেটা একজন সামান্য পকেট মার আপনার পকেট মেরেছে, তাকে কিন্তু তারা গণপিটুনি দিয়ে মেরে ফেলতো অলমোস্ট। হ্যাঁ। আমি দুটার তুলনা আপনি যেভাবে বললেন যে সেই তুলনাটা আমি যদি কল্পনা করি, তাহলে দেখবো যে এই ব্যাপারটাকে একজন নারীর উপর এইভাবে আক্রমণ করা, আমি বলবো যে কারো গায়ে তার পারমিশন ছাড়া হাত দেওয়া, এটা একটা ভায়োলেন্স। এটা এটা এক ধরনের মানে শুধুমাত্র যে হ্যারাসমেন্ট তা না, এটা একটা অ্যাক্ট অফ ক্রাইম ইন এ ওয়ে। বিশেষ করে যেভাবে বলা হচ্ছে, সেই অ্যাক্ট অফ ক্রাইমটাকে কোনোভাবেই ক্রাইম হিসেবে যে ডিফাইন করা হচ্ছে না, এটা একটা, এটা পুরুষতন্ত্রের একটা ভালো এক ধরনের নমুনা হতে পারে যে হ্যাঁ দিস ইজ পুরুষতন্ত্র, যে সকল পুরুষ মিলে চুপচাপ নীরবে দেখছে। এবং পুরুষতন্ত্রের যে ধারক বাহক শুধুমাত্র পুরুষেরা তা নয়, নারীর যদি সেখানে তারা উপস্থিত থাকে, তারাও কিন্তু আপনার পাশে এসে দাঁড়িয়ে সেই রিক্সাওয়ালাকে বকা দিচ্ছে না বা আঘাত করছে না, কিছু করছে না, তারাও চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আপনাকে একাই আসলে এই এই লড়াইটা চালাতে হচ্ছে। এই যে বিষয়টা, কিন্তু আপনি যদি ধরেন থানায় যেতে চাইতেন যে হ্যাঁ এই লোকটা এটা কাজ করেছে, এবং কেউ একজন যদি তার চাক্ষুষ সাক্ষী থাকতো, তাহলে কি বাংলাদেশের আইন অনুযায়ী আপনার কি মনে হয় যে আপনি কোনো ধরনের সুবিচার পেতেন? বাংলাদেশের আইন এক্ষেত্রে কি বলে? আমি তো একদম আইনে কি লেখা আছে তা জানি না, তবে কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম। এখান থেকে একজন একটা ইয়াং মেয়ে, সে গেছে ওই রেপিস্টদের পুনর্বাসন, একটা পুনর্বাসন প্রকল্পের একজনের সাথে কাজ করতে গেছে। সে রেপিস্টদের হোয়াট গোজ মানে বিহাইন্ড দেয়ার ইন দেয়ার মাইন্ড, ওইটার নিয়ে রিসার্চ করতে গেছিল। ওইটার উপর একটা ভিডিও আমি দেখছিলাম। তো সে কথা বলেছে মোল্লাদের সাথে, কথা বলেছে পুলিশ অফিসারদের সাথে। তো ওই অঞ্চলের পুলিশ অফিসার যিনি দায়িত্বে আছেন, উনি বললেন আমাদের এলাকায় রেপ টেপ হয় না, এগুলো সব বানানো কথা। হ্যাঁ। আর তারপরে বললো কিছু হয় এটা সেটা, মেয়েরা প্রেম করতে যায় ছেলেদের সাথে, ইচ্ছা করেই যায়, যায় তারপরে একটা কিছু হয়ে গেলে ছেলেটার উপরে দোষ দিয়ে দেয়। তো মেয়েদের এরকম প্রেম টেম করা ঠিক না, একটু ভালো মতো ঢেকে ঢুকে চলা উচিত। মোল্লাকে জিজ্ঞেস করলো, মোল্লা বললো মেয়েরা আজকাল যথেষ্ট ঢেকে ঢুকে থাকে না, তাদের ঢেকে ঢুকে থাকা উচিত। তো মানে ওই মেয়েদেরই ঢেকে ঢুকে থাকা উচিত আর কি। আহ, আমি এ ব্যাপারে একটা কথা বলি যে আপনি মনে করেন একটা বাঘ আছে আর একটা হরিণ আছে, বাঘটা হরিণটাকে খেয়ে ফেলবে, আপনি কি করবেন? আপনি কি বাঘটাকে ইয়ে করার চেষ্টা করবেন, বন্দি করার চেষ্টা করবেন, নাকি আপনি বলবেন বাঘটা বিচরণ করুক, আমি হরিণটাকে বাঁধি? মানে দেখেন, উদাহরণ যখন দেওয়ার বেলা আসে, আমরা কিন্তু মানে সেই মানসিকতা থেকেও বেরোতে পারি না। যেমন আপনি, বাঘ কিন্তু হরিণকে খাওয়ার কথা, অর্থাৎ হরিণ কিন্তু আসলে বাঘের খাবার। আমরা উদাহরণ কিন্তু সেভাবে দিতে পারছি না যেটা না, আসলে নাই তো। এপ্রোপ্রিয়েট হবে এখানে। প্রকৃতিতে তো এরকমের ঘটনা আর নাই, মানুষ ছাড়া। হুম। মানুষ ছাড়া অমানবিক আর কেউ হতে পারে না। অনলি হিউম্যানস ক্যান বি ইনহিউম্যান। সত্যি। আচ্ছা, তো আম, আমরা আপনার সাথে খানিকক্ষণ আগে আমি যখন কথা বলছিলাম, তখন আপনি বলছিলেন যে বইমেলায় আপনার একটি বই আসছে। এ বিষয়ে আপনি যদি কিছু বলতে চান। হ্যাঁ, বইমেলায় আমার একটা বই আসছে, বইয়ের নাম নিষিদ্ধ দিনলিপি। আর আমি এখন চাইলে ফেসবুকেও যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, অসম্ভব অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় এই বইটা যারা আম, যারা আমাদের এই এটা দেখছেন, তারা অনলাইনে সম্ভবত পরে পাওয়া যাবে, অথবা বইমেলা যাদের পক্ষে। আপনি কি জানেন আরিফ ভাই, অনলাইন বই পাওয়া, কি একটা নাম নাম মনে করতে পারছি না। রকমারি।
রকমারিতে পাওয়া যাবে বোধহয়। রকমারির ব্যাপারে আমি পার্টিকুলারলি কাউকে উৎসাহিত করব না, কারণ রকমারি হচ্ছে একটি জামাতি প্রতিষ্ঠান এবং জামাতি প্রতিষ্ঠানে রকমারি নাকি? আচ্ছা, হ্যাঁ, আমি পোস্ট দেব ফেসবুকে, যারা ইয়ে আমি করছেন আপনাকে আমার রেকমেন্ড পোস্টে। করব, এবং যারা বাংলাদেশের আপনার চিন্তাশীল বই লেখক আছেন, প্রকাশক আছেন, তাদের সবাইকে বলবো রকমারিকে অ্যাভয়েড করার জন্য, কারণ আচ্ছা, রকমারি একটি জামাতি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ইতিহাসে গত কিছুদিনের ইতিহাসে আমরা দেখতে পেয়েছি অভিজিৎ রায়ের বই তারা সরিয়ে ফেলেছে এবং সকল ধরনের সেকুলার বই তারা তাদের ইয়ে থেকে সরিয়ে ফেলছে, কারণ জামাতিদের ভয়ে তারা, এবং তারা না, নিজেরাও এটা জামাতি। তাহলে রকমারি হবে আমি না। বলবো যে এটা কারিগর রকমারি ডট হবে কম না। নামে আমাদের যে একটি পাবলিশ, আমাদের বন্ধুদেরই একজন সেকুলার লোক এটি চালান, আমি সেই নামটা কারিগর ডট লিখে কম রাখি, থেকে, কারিগর.com না? কারিগর.com থেকে আমরা আসলে এটি সংগ্রহ করার অনুরোধ করবো, এবং যারা এই ধরনের বই পাবলিশ করে তারা, এবং আপনার এই লেখাগুলো আমি আশা করছি এই যে নিষিদ্ধ দিনলিপি, আম, এ- অনেক ধরনের প্রশ্নের উত্তর এই বইয়ের মাধ্যমে পাওয়া যাবে বলে আশা করি, এবং সকলকেই বলবো যে বইটি সংগ্রহ করার জন্য এবং মানুষকে, অন্যদেরকে উপহার হিসেবে দেওয়ার জন্য। তো আমরা যদি আবার আমাদের আলোচনায় ফেরত আসি, তাহলে আম, আহ, যেমন অনেকে, আমরা হয়তো এই কথাটা আলোচনা অলরেডি করেছি, যেমন মেয়েরা যদি সাধারণ সম অধিকার চায়, তাহলে বাসে লেডিস সিট কেন চায়, এটা এক ধরনের রিপ্রেজেন্টেশন হিসেবে বলা হচ্ছে যে লেডিস সিট কেন চায়, এটা কি এক ধরনের হ্যাঁ, কনফ্লিক্ট বলে আপনি মনে করেন হ্যাঁ, না? হ্যাঁ, এই ব্যাপারে আমার একটা বক্তব্য আছে। আমি এখানে কোথায় নোটস নিয়ে রেখেছিলাম, কথাটা রান্না করতে করতে মাথায় আসলো, ভাবলাম পরে যদি ভুলে যাই। আহ, হ্যাঁ, লেডিস, আমি কিন্তু লেডিস সিটের সুবিধা নেওয়াটা আমি ভালো ফিল করি না, কারণ আমি একজন সুস্থ নারী, আমি সাহসী নারী। আমার সাথে কোনো কিছু করে বাসে বেঁচে ফিরে যাওয়া সম্ভব হবে না। কিন্তু আমি যেভাবে, যে কারণেই হোক, আমি ফরচুনেট, আমি এইভাবে নিজেকে প্রস্তুত করতে পেরেছি। এরকম কয়জন নারীর সাহস আছে বলুন, যে বাসে ঝুলে ঝুলে যাবে? আগে তো মানে নারীর অন্যান্য অধিকার নিশ্চিত করে তাকে এই জীবনে চলার জন্য প্রস্তুত করতে হবে। তার আগে লেডিস ফার্স্ট নিয়ে মানে মূল কথাগুলো বাদ দিয়ে সাইড ডিশ নিয়ে এত টানাটানি করার আসলে কি আছে, আমি এটা জানি না। আহ, উন্নত দেশগুলো, যে দেশগুলায় নারীর অধিকার বেশি মানে নিশ্চিত হয়েছে, সেসব দেশেই কিন্তু লেডিস ফার্স্টটাও সেসব দেশেই নিশ্চিত হয়েছে। আমাদের দেশে লেডিস ফার্স্ট বলে কোনো কথা আসলে নাই। আমার মনে হয় যদি কোনো মাইন্ড ফিল্ডে যাওয়া হয়, তাহলে পুরুষ নারীকে আগে যেতে দেবে। তুমি যাও, তুমি যাও, দেখি বেঁচে থাকলে আমি ফলো করব। শুনেন ফ্যান্টাস্টিক আরিফ কথা ভাই, বলছেন, এটা খুব দারুণ কথা বলছেন, যেখানে বিপদে সেখানে পুরুষ নারীকে সামনের দিকে ঠেলে দেবে। দিস ইজ রিয়েলি গুড। আমি নোট নিয়ে রেখেছিলাম, আমি এখন আর পাচ্ছি না এত কাগজের ভিড়ে, সুন্দর করে একটা কথা লিখে রেখেছিলাম। দ্যাটস অ্যাবসলিউটলি আহ, ফাইন। যারা আহ, আপনাকে চিনলো এবং যারা এই ভিডিওতে আপনাকে ট্যাগ করা আছে, সো যারা আপনার লেখা ভবিষ্যতে দেখতে চান, তারা ওনাকে ফলো করে রাখবেন, এবং ওনার সাম্প্রতিক লেখাগুলি, এছাড়াও ওনার যে সমস্ত লেখা ওমেন চ্যাপ্টারে রয়েছে, সেগুলি আমি কিছুক্ষণ আগে দেখালাম, এবং আসলে সত্য কথা, আপনি প্রায় 41টার মতন লেখা ওখানে দেখা যাচ্ছে, এবং আমি, ওখানে দুটো লেখা আসলে আমার না, ওইটা ওই রেফারেন্সে জেসমিন শব্দটা আসছে দেখে চলে আসছে। না, জেসমিন চৌধুরী নামে যে একটা ট্যাগ, সেই ট্যাগের আন্ডারে হ্যাঁ, 41টা হ্যাঁ, লেখা সেই দেখা যাচ্ছে। ট্যাগের আন্ডারে 41টার মধ্যে দুটো আমার না। ও এক, আচ্ছা আচ্ছা, ওই ঠিক আছে। লেখকরা আমাকে মেনশন করেছেন, ওনারা আমার লেখার রেফারেন্স দিয়েছেন। রাইট, রাইট। বাট তবুও আমি বলবো যে ওমেন চ্যাপ্টারে আপনি যে পরিমাণ লেখা লিখেছেন তা খুবই ভালো, এবং আমরা আশা করবো যে ওমেন চ্যাপ্টারে আপনি লিখতে থাকবেন আরো আরো ভবিষ্যতেও। আমি এখন বাংলা ট্রিবিউনেও লিখছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই সবখানেই লিখবেন, কারণ বাংলা ট্রিবিউন তো আসলে স্পেসিফিক্যালি নারী অধিকার নিয়ে যে কাজ করে তা নয়, একটি একটি হ্যাঁ, জাতীয় পত্রিকা, এবং না, হ্যাঁ, আমি এখানে অন্যান্য বিষয় নিয়ে লিখছি, যেমন বুলিং নিয়ে একটা লিখেছি, এবং প্রতিবন্ধীদেরকে প্রতিবন্ধীদের প্রতি বাংলাদেশের যে দৃষ্টিভঙ্গি, সেটা নিয়ে একটা লেখা প্রস্তুত হয়েছে, সেটা আশা করছি আগামী সপ্তাহে যাবে। অবশ্যই ধন্যবাদ। সো আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। আমি জানি যে আপনি ব্যস্ত আজকে, এবং আপনার বাসায় বেশ ব্যস্ততা রয়েছে, তাই এর মাঝে সময় বের করে আমাদের সাথে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং এই ভিডিওটি যারা ইউটিউবে দেখবেন বা ফেসবুকে দেখবেন, তারা দয়া করে যদি আপনাদের পরিচিতদের সাথে আপনারা শেয়ার করেন, অনেক কিছু, পুরো বিষয়টি হয়তো আমরা আলোচনা করতে পারিনি, কিন্তু কিছু বিষয় আমরা টাচ করার চেষ্টা করেছি, এবং ভবিষ্যতেও আমরা করব আশা রাখি, এবং যারা এই ধরনের
বিষয় নিয়ে আলোচনা করেন তাদের সাথে আমরা যোগাযোগ করছি। কিছুদিন আগেও বৈশালী রহমানের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি এবং সামনেও এই ধরনের আরও অনেকের সাথে আমরা আলোচনা করবো এবং আশা করবো আপনারা আপনাদের ওয়ালে এটি শেয়ার করবেন। শেয়ার করতে ভুলবেন না, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং বলে বলা হয়ে থাকে। এবং আমরা সকলে মিলে যারা উনি সেই শব্দটি বলেছেন যে এমপ্যাথি, অর্থাৎ নারী নারী পুরুষ হিসেবে নারীকে আসলে দমন করা, নির্যাতন করা বা তাদের পুরুষতন্ত্রের সহায়তা নিয়ে নারীকে ব্যবহার করা আসলে খুবই সহজ। একজন পুরুষ হিসেবে আমি এটা বলতে পারি। আমি বিবাহিত এবং আমার ঘরে যে স্ত্রী রয়েছে তার উপর যদি আমি রাগারাগি করি তাহলে খুব সহজেই কিন্তু আমি তাকে নানানভাবে সিস্টেমেটিক্যালি তার উপর প্রেশার ক্রিয়েট করতে পারি এবং আমি জানি যে অনেক পুরুষ সেটা করে থাকেন। কিন্তু এটা করা খুব সহজ, কিন্তু তাতে কিন্তু আপনি আপনার ভেতরের যে মানবতা তাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন এবং আপনি মানুষ হিসেবে কিন্তু একজন খণ্ডিত শুধুমাত্র পুরুষে পরিণত হচ্ছেন, যেটা এই পৃথিবীর জন্য ভালো না। এবং বলা হয়ে থাকে যে যেই জাতি নারীকে মানুষ হিসেবে সম্মান দেয় এবং নারীকে আসলে যেই সম্মান তাদের পাওয়ার উচিত সেই সম্মান দেয়, সেই জাতি কিন্তু আসলে অনেক বেশি এগিয়ে যায়। এদিক দিয়ে আমরা ফ্রেঞ্চদের কথা বলতে পারি, বলা হয়ে থাকে তারা সবচেয়ে শিভালারাস, কিন্তু অন্যান্য স্ক্যান্ডিনেভিয়ান এবং ইউরোপিয়ান অনেকগুলি দেশে আমরা দেখেছি যে নারীদেরকে আসলে দারুণভাবে তাদেরকে, এবং সেই জাতিগুলি সে কারণেই কিন্তু আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারে, কারণ নারী শুধুমাত্র যে গার্হস্থ্য আসবাব তা কিন্তু নয়, কারণ শুধুমাত্র প্রজনন এবং যৌনতা এবং রান্নাবাড়া ছাড়াও নারীদের আসলে অনেক কিছু দেবার রয়েছে। এবং আমরা যদি বাংলাদেশ 17 কোটি মানুষ বলা হয় ছোট্ট একটি ভূখণ্ডে, কিন্তু নারীদেরকে আসলে আমরা আমাদের সমাজে বা আমাদের যে জাতীয় উন্নয়নে আসলে তাদেরকে আনতে পারছি না, এটা আমাদের জন্য খুবই খারাপ। এবং এই কারণেই মোস্ট প্রবাবলি বাংলাদেশের এই যে যে পুরুষতন্ত্র বলেন, মোল্লাতন্ত্র বলেন, যে ধর্মতন্ত্র, তারা রাজত্ব করে যাচ্ছে। এবং আমি আশা করব যে সমস্ত নারীদের কথা আমাদের জেসমিন চৌধুরী বললেন, সে সমস্ত নারীরা যাতে আরেকটু সাহস সঞ্চয় করেন এবং তাদের কথা সামষ্টিকভাবে একত্রিত হয়ে তারা যেন আরও জোরদারভাবে বলেন। এবং যে সমস্ত এইমাত্র আমাকে সুপ্রীতি ধর, যিনি ওমেন চ্যাপ্টারের একজন সঞ্চালক, উনি বলছেন যে আসলে অনেক নারী পুরুষতন্ত্রের ধারক হয়। আমি আসলে কয়েকটি কমেন্ট আসলে দেখতে পাচ্ছিলাম, কিন্তু কমেন্টগুলি সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করেছি। বাট সুপ্রীতি ধরের এই কথাটি আমার কাছে খুব ভালো মনে হয়েছে যে কিছু নারী আসলে পুরুষতন্ত্রের ধারক হিসেবে কাজ করে থাকেন। আমি আসলে সেই সব নারীকে এইভাবে দোষ দিব না। আমার মনে হয় তারা তারা ওই যে ধর্ম যেভাবে মানুষকে ব্রেন ওয়াশ করে, তারা সম্ভবত সেভাবে ব্রেন ওয়াশ হয়ে গিয়েছেন, তারা আসলে পারেন না সেভাবে চিন্তা করতে। কিন্তু আমি বলবো যে আপনাদের চিন্তা করা উচিত, কারণ শুধুমাত্র নারীদের জন্য না, সমগ্র মানব জাতির জন্য এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের জন্য, দেশের জন্য যদি নারী পুরুষ একত্র হয়ে মানুষ হিসেবে কাজ করতে পারে, তবে রাষ্ট্রটি আসলে সেই দিক থেকে এগিয়ে যায়, যেটার অলরেডি নমুনা আমরা ইউরোপে দেখতে পাচ্ছি, আমেরিকায় দেখতে পাচ্ছি। এবং যে সমস্ত রাষ্ট্র নারীকে যত বেশি দমন করে, সেই রাষ্ট্রগুটি আসলে সামগ্রিক অর্থে তত বেশি নিচের স্তরে থাকে। এবং এই ক্ষেত্রে আমরা বিশ্বের ওআইসি দেশভুক্ত দেশগুলির কথা বলতে পারি, যারা নারীকে সম্মান দেয় না ধর্মীয় কারণে, এবং তাদের অবস্থান সেই কারণেই আসলে বিশ্বের অনুন্নত দেশগুলির পাল্লায় চলে গিয়েছে। এক্স্যাক্টলি। সো আমরা আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। এবং জেসমিন চৌধুরী, আপনি যদি আর কিছু যোগ করতে না চান, আমরা আবারও আপনাকে ধন্যবাদ জানাতে চাই এবং পরবর্তী কোনো একটি পর্বে আপনার সাথে আমরা কথা বলবো এই আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। এবং ভবিষ্যতেও আপনাদের সাথে দেখা হবার আশা করে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আশা করছি। এবং আবারও অনুরোধ জানাতে চাই, যদি ইউটিউবে দেখে থাকেন এই ভিডিওটি, তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে নতুন নতুন এপিসোডগুলো আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এবং যদি আপনি ফেসবুকে দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন। যে যেখানে থাকুন নিরাপদে থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আরিফুর রহমান এবং জেসমিন চৌধুরী, ইংল্যান্ড থেকে। বাই।